আমাদের বাংলা নাটকের জনক হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। আজকে আধুনিক বাংলা নাটক যেভাবে দাঁড়িয়ে আছে, থিওরি নিয়ে অনেকে বিভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু একটা কথা সবাই স্বীকার করতে বাধ্য হন যে এই ফাউন্ডেশনটা তৈরি করে গেছেন গিরিশচন্দ্র ঘোষ। আমাদের খুব ইচ্ছে ছিল দ্রৌপদীকে নিয়ে একটা কিছু করার। এবং অঞ্জনদা আমার জন্য প্রচুর চেষ্টা করেছেন, আমিও হয়তো অঞ্জনদার কথা শুনেছি কিংবা জানি না শুনতে কতটা পেরেছি, কিন্তু অঞ্জনদা লাস্টে ভীষণ স্যাটিসফাইড হয়েছিলেন যে না, তোমাকে আমি তৈরি করে দিতে পেরেছি। অঞ্জনদা এছাড়া আমার গলা কিংবা উচ্চারণের জন্য আমি বিপ্লবদার কাছে ভীষণভাবে আমি কৃতজ্ঞ। বিপ্লবদার বাচনভঙ্গি, দূরদর্শনে খবর পড়া কিংবা শ্রুতি নাটক কিংবা মঞ্চে অভিনয়, বিপ্লবদার এই বাচনভঙ্গি আমাকে ভীষণ আকৃষ্ট করতো। আমি অনেক কিছু শিখেছি বিপ্লবদার সঙ্গে অভিনয় করতে গিয়ে। এছাড়া একদম প্রথামাফিক আপনি যদি গুরু বলেন, আমার সে অর্থে কোনো গুরু নেই। আপনি অভিনয় করেছেন পর্দায়, সিরিয়ালে করেছেন, সিনেমাতেও করেছেন, শর্ট ফিল্ম নিজে বানিয়েছেন। তো আপনার ভালো লাগার জায়গাটা কোথায়? ক্যামেরার সামনে ভালো লাগা বলবো না, একটা চ্যালেঞ্জ বলবো, যে ক্যামেরার সামনে রিটেকের অভিনয় নাকি মঞ্চতে একেবারে একভাবে অভিনয় করে দর্শকদের সঙ্গে সঙ্গে যে রেসপন্স পাচ্ছেন সেই অভিনয়, কোনটা আপনাকে বেশি টানে? দেখুন, দুটো তো আলাদা ক্ষেত্র, কিন্তু তাও বলছি নাটক যেভাবে থিয়েটার আমাদের যেভাবে আকৃষ্ট করে, পর্দা তো সেভাবে আকৃষ্ট করতে পারে না। তার কারণ অনেকগুলো কারণ আছে। তার কারণ আমি অভিনয় করতে গিয়ে দেখেছি, পর্দায় কিন্তু আপনার অভিনয় না জানা লোকেরাও অনেক গুরুত্ব পায়, আর যারা প্রথামাফিক অভিনয় শিখে থিয়েটার করে এসছে তারাও যে বিরাট কিছু ইম্পর্টেন্স পায় তা নয়। কারণ পর্দার ব্যাপারটাই আলাদা, সেখানে গ্ল্যামারের জগৎ, গ্ল্যামারেরই কথা। আমি যে কটা সিরিয়ালে অভিনয় করেছি, আমি দেখেছি এই জিনিসগুলো, যে তাদের অনেকেই ধরুন আপনার তাদের পেটোয়া লোকও আছে যারা অভিনয় করতে গিয়ে এক সংলাপ 10 বার বলছে, কিন্তু তাদের খুব হাসি মুখে তাদের এন্টারটেইন করা হচ্ছে। কিন্তু একটা থিয়েটারের ছেলে সে যে একবারে বেশি দুবার ভুল করে, ও তুমি তো নাটক করো, তুমি এইখানে তোমার এই নাটকীয় কথা চলবে না, এইটা আমার মনে হয়েছে যে এইটা ঠিক নয়, এই জায়গাটাকে ঠিক করা উচিত। আর দুটোর মধ্যে তুলনা করলে নাটক সবসময় আমাকে বেশি টানে। তবে হ্যাঁ, আমি খুব আনন্দ পেয়েছি কাজ করে। আপনার আমি জগদ্ধাত্রী বলে একটা সিরিয়াল খুব জনপ্রিয় হয়েছিল, সেই সিরিয়ালে আমি স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি, কারণ ওখানে পরিবেশটা সত্যি খুব ভালো। আমি ছিলাম হচ্ছে আপনার পরের দিকে জগদ্ধাত্রী যখন আপনার ইনভেস্টিগেট করতে বিভিন্ন জায়গায় যায়, একটু খন্ড খন্ড গল্প ওখানে আসে, যে আমাদের গল্পটায় আমি ছিলাম, সন্দীপ চক্রবর্তী, মৈত্রী ছিল, রঞ্জন ছিল, আমরা এই জায়গাটা আমরা করেছিলাম। এপিসোডটা ধরুন আপনার 12-14 দিন ওই এপিসোডটা মানে ওই গল্পের ইয়েটা চলেছিল। সিরিয়ালে কাজ করতে যে আপনার কেমন লাগবে? সেখানে দেখো স্ক্রিপ্ট আসে, আমি যতটুকু শুনেছি স্ক্রিপ্ট তার জন্য ধরুন 8 ঘন্টা সময় দেওয়া হলো বা 15 মিনিট সময় দেওয়া হলো, সেটা 12 পাতার হতে পারে, 8 পাতার হতে পারে, 3 পাতার হতে পারে। সেই স্ক্রিপ্টটাকে মুখস্থ করে দিয়ে ক্যামেরার সামনে সঙ্গে সঙ্গে বলে দেওয়া। সিনেমার অভিনয়ের সাথে সিরিয়ালের অভিনয়ের কি কোনো পার্থক্য থাকছে? না, আমি জানি না, আমি পেয়েছি বলে কিনা জানি না। আমি ধরুন আপনার আজ থেকে 20-25 বছর আগে যখন সিরিয়াল বা টেলিফিল্ম করেছি, সেই টেলিফিল্মে আমার সঙ্গে আপনার হারাধন ব্যানার্জি ছিলেন, সাবিত্রী চ্যাটার্জি ছিলেন। আমি তখন দেখেছি
সকালে ডেকে নিয়ে গিয়ে বিকেল অব্দি বসিয়ে রেখেছে যে স্ক্রিপ্ট এখনো লেখা হয়নি। এরকম এইটা ঘটনা একদম নিজের চোখে নিচে তার একদম সাফারার হওয়া। আমি যতবারই জিজ্ঞেস করছি যে আমার চরিত্রটা বলে এখনো স্ক্রিপ্ট আসেনি, যখন আসবে আপনাকে ডেকে নেবো। মনে হচ্ছে কখনো যে আমার ধৈর্যেরই পরীক্ষা? হ্যাঁ, আমি অনেক সময় ভেবেছিলাম আমি চলে যাব, আমি বাড়ি চলে যাই, আমার প্রয়োজন নেই, আমি এইভাবে কাজ করতে অভ্যস্ত নই। কিন্তু এখন যে কটা আমি সিরিয়াল বা সিনেমার অফার পাচ্ছি, আমি দেখছি এরা কিন্তু অনেক গোছানো, এরা কিন্তু আগেই স্ক্রিপ্ট পাঠিয়ে দেয়। বিশেষ করে আপনাকে ব্লুজ প্রোডাকশনের কথা বলছিলাম, তারা কিন্তু আগেই স্ক্রিপ্টটা পাঠিয়ে দেয় এবং কিভাবে অভিনয় করতে হবে সেটাও মোটামুটি একটা রূপরেখা দিয়ে দেয়। সুতরাং এইটা আমি পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমি আপনার বিনোদিনী একটি নটির উপাখ্যান যখন করলাম, সেখানেও একই ব্যাপার, স্ক্রিপ্টটা কিন্তু আগে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি করলাম আপনার ডাক্তার কাকু বলে একটি সিনেমা, সেখানেও স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে। রক্তবীজ 2 আমি খুব ছোট্ট একটা অভিনয় করেছি সীমা বিশ্বাসের সাথে, চাঁদনী সাহা সীমা বিশ্বাসের সাথে, সেখানেও স্ক্রিপ্টটা কিন্তু আগে দিয়ে দিয়েছে, এখন স্ক্রিপ্টটা দিয়ে দেয়। বিশেষ করে সিনেমায় তো দেয়, এবং সিরিয়াল আমার অন্য জায়গার অভিজ্ঞতা আমি জানি না, আমি ব্লুজ প্রোডাকশনের কথা বলছি, তারা যথেষ্ট মানে আগের নিয়ম শৃঙ্খলা মেনে তারা কাজ করে এবং আগেই তারা স্ক্রিপ্টটা দিয়ে দেয় অ্যাক্টরকে তৈরি হবার জন্য। কোন চরিত্র হাতে পেলে, সেটা সিনেমার হোক বা সিরিয়ালের হোক বা নাটকের হোক, নিজেকে আত্মস্থ করে সেটা চরিত্রের মধ্যে ঢুকে যাওয়া আপনি মানে কিভাবে করেন? হ্যাঁ, আমি আপনাকে বলি, যেমন ধরুন আপনার এই আমি একদম সাম্প্রতিক উদাহরণটাই দিচ্ছি, যে গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে করতে গিয়ে আমার যেটা হয়েছে, প্রথম কথা স্ক্রিপ্টটা আমার লেখা, আমি দীর্ঘ আপনাকে বলছিলাম প্রায় 8-10 বছরের আমার রিসার্চের ফসল এটা। এইটা করতে গিয়ে অনেক জায়গায় মনে হয়েছে যে গিরিশবাবুর এই ঘটনাটা রাখি, এই ঘটনাটা রাখবো না। তারপরে যখন করতে গিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি হলো, এডিটেড একটা স্ক্রিপ্ট তৈরি হলো, তখন এবার আসছি প্রথমে আমার ডিরেকশনের ব্যাপারটা, যে এই এই অভিনেতা এইভাবে অভিনয় করবে, মোটামুটি একটা ছন্দ, একটা কি জায়গায় তারা স্টাইলে করবে সেটা। এবার নিজের চরিত্র, ওটা সবচেয়ে কঠিন কাজ, কেননা আমি এমন একটা মানুষের চরিত্র করছি, একটু এদিক ওদিক হলেই আমার সমালোচনার একদম বন্যা বইবে। আমাকে প্রখ্যাত অভিনেতা রজত গাঙ্গুলি, উনি একবার বলেছিলেন যে তোমার কাছে একটাই অনুরোধ, তুমি গিরিশচন্দ্রটা করো, কেন তোমার চেহারার সঙ্গে গিরিশচন্দ্রের প্রচন্ড মিল আছে। আমি সেটাও আমাকে একটা ইন্সপিরেশন আমার এই গিরিশচন্দ্র করার জন্য। এবং আমি মেকআপ নেওয়ার পর দেখি অনেকেই ছবি আর গিরিশচন্দ্রের ছবি আর আমার মেকআপের মধ্যে খুব সাদৃশ্য তারা পায়। এবং ঘটনাটা হচ্ছে এই, আপনি যেটা বললেন, এই চরিত্রটা করতে গিয়ে আমাকে ভাবতে হয়েছে গিরিশচন্দ্রের জীবনটা। একটা মানুষ, শোকাহত মানুষ, কারণ ছোটবেলা থেকে তিনি শোক পেয়ে যাচ্ছেন, একের পর এক তার দাদা, দিদি, সন্তান, স্ত্রী, প্রথম জীবনে মা, বাবা সবাই মারা গেলেন, একে লাইন দিয়ে মারা যাচ্ছেন। আর গিরিশ বাবু একের পর এক উনি সুরা হাতে তুলে নিচ্ছেন নিজেকে ভোলাবার জন্য, উনি মদ্যপ হয়ে গেলেন, লোকের সঙ্গে খুব বাজেভাবে উনি ব্যবহার করতেন, দাম্ভিক হয়ে গেলেন। এই জায়গাগুলো আমার মনে হয়েছে যেগুলো খুব ফাইন টাচ, কেননা গিরিশবাবুকে তুলে ধরতে গেলে এইটা যেমন আমাকে রাখতে হবে, তেমনি অন্তরে যে একটা বিরাট মনের মানুষ, যিনি হোমিওপ্যাথিক চিকিৎসা করে কত লোককে তিনি পয়সা নেননি, উনি সুস্থ করে দিয়েছেন, এই দয়ালু মানুষ। এবং এই ফলগু হয়েছিল যেটা আপনার প্রকাশ পেল শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকারের পরে। প্রচুর পড়াশোনা করতে হয়েছে এবং গিরিশচন্দ্র ঘোষ বলে আপনার অনেক অনুশীলন এবং পড়াশোনা করে একটা চরিত্রকে আপনি, হ্যাঁ, কেননা আমি তো এটাকে আমার কল্পনায় কিছু আনতে পারবো না, এটা তো বাস্তব সব চরিত্র, এটা তো আমাকে করতে হবে। আমি গিরিশ ভবনে এখন ঢুকতে দেয় না, কিন্তু আমি অনেক দিন গিরিশ ভবনের সামনে, গিরিশ ভবনের পেছনের দিকে আপনার একটা চায়ের দোকান আছে,
আমি সেখানে চা খেতে খেতে আমি পেছনটা তাকিয়ে থাকতাম। ওই বারান্দায় উনি পাইচারি করতে করতে কত মহাকাব্য লিখেছেন, কত ভালো ভালো নাটক, প্রফুল্ল, জনা সব এখান থেকে তৈরি হয়েছে। আমি ভাবতাম, আমি এরকম অনেকবার গেছি, আমি গিয়ে কল্পনার জগৎটা, হ্যাঁ, সেই জগতে আমি গিয়ে গেছি। আপনার কল্পনা করাটা, হ্যাঁ, কারণ আমাকে তো সেই জায়গায়, ভালোবাসা থেকে এটা এসেছে। হ্যাঁ, আমি যদি সেই জায়গায় নিজেকে না নিয়ে যেতে পারি, আমি তো আমার সেই চরিত্র রূপায়ণ সঠিকভাবে করতে পারবো না। আর এমন একজন মানুষের চরিত্র যেটা যদি আমি সঠিকভাবে না করতে পারি, এর থেকে লজ্জার, এর থেকে নিন্দার কিছু হতে পারে না। কেননা তিনি আমাদের সবার গুরু, যারা আমরা অভিনয় করি সবার গুরু গিরিশচন্দ্র ঘোষ। এর অভিনয়ের সাথে সাথে আপনি পরিচালকও বটে। হ্যাঁ, এবার পরিচালক মানে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য টিম। তো এই থিয়েটারের পুরো টিমকে আপনি এক সূত্রে কি করে বাঁধেন? কারণ থিয়েটারের আমি যতদূর জানি একটা অন্য রকমের অনুশীলন হয়, যেটা সিনেমার ক্ষেত্রে অতটা নয়। তো এই অনুশীলনের একটু পার্থক্যটা যদি বলেন, মানে থিয়েটারের অনুশীলন একজন ক্যাপ্টেন হিসাবে কি করে করেন, সবাইকে একসাথে বেঁধে রাখেন কি করে? আসলে আমাদের আমি আপনাকে, যেহেতু আপনারা গিয়েছিলেন, আপনারা দেখেছেন, আমি এই জন্য বারবার এই নাটকটারই আমি উদাহরণ তুলে ধরছি। এই নাটকটা করার সময় যখন আমার স্ক্রিপ্ট রেডি হলো, আমি আর আমার দলের সম্পাদক, মানে ওকে আমি মনে করি বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সঞ্জয় বিশ্বাস, যে আপনার ভূতের, অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ সিনেমাটিতে টিকে গুছাইতে অভিনয় করেছিল, যে আমাদের এই নাটকে শ্রীরামকৃষ্ণের চরিত্র অভিনয় করেছে। আমি তার সঙ্গে বসি, আমরা দুজন আলোচনা করি কোন চরিত্রের জন্য আমি কাকে বলবো, যারা নাটকের লোক, এমন না যে তারা অন্য বিনোদন জগতের অন্য এর লোক, আর নাটকের লোক। তাতে আমার সঙ্গে জগদ্ধাত্রীতে কাজ করেছিল সত্যম। আমি সত্যমকে ভীষণ ভালোবাসি, মানে সত্যম আমাকে অসম্ভব শ্রদ্ধা করে, আমিও ওকে ভীষণ ভালোবাসি। এবং আমি আর্টিস্ট ফোরামে একটা মিটিং এ সত্যমকে বলি, সত্যম তোমাকে কিন্তু আমার সঙ্গে অভিনয় করতে হবে। সত্যম বলে, ডান দাদা, তুমি যা বলবে তাই করব। এবং সত্যম আমার সঙ্গে প্রথম দিন থেকে সত্যম অভিনয় একদম হেল্প করেছে। বিভিন্ন লোক যখন কিছু তো নতুন নিয়ে কাজ করতেই হয়, তারা যখন ভুল করছে সত্যম নিজে তাদের দেখিয়ে দিচ্ছে, দাদা আমি দেখিয়ে দিচ্ছি, তুমি একটু বিশ্রাম নাও, এই করে সত্যম করেছে। অমিত রায় আমার দীর্ঘদিনের বন্ধু, আমার যৌবনের বন্ধু এবং নাটক পাগল ছেলে, সে সিনেমা খুব একটা করেছে বলে আমি জানি না, ইদানিং কালে আমি দেখছি ও নাটক খুব একটা করছে না। আমি অমিতকে বললাম, অমিত আমি চাই তুমি আমার সঙ্গে অভিনয় করো, অর্ধেন্দ্র শেখর মুস্তাফির রোলটা তুমি আমার সঙ্গে করো। বলো নিশ্চয়ই, তুমি যখন বলেছো আমি করব। এবং আমাদের এই নাটকে আরেকজনের অভিনয় করার কথা ছিল, কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে এই যে মেগা সিরিয়াল গুলো হয়, মেগা সিরিয়ালের লোক মানে প্রযোজক, নির্দেশক বা আপনাদের প্রোডাকশন যে দেখেন, তারা কিন্তু ছাড়তে চায় না আর্টিস্টকে। মানে কাজ যদি আপনার থাকে তো থাকতেই হবে, আর যদি নাও থাকে, তোমাকে ভাই আমি 7টার থেকে 9:30 অব্দি, সকাল 10টার থেকে বা যাই হোক রাত 9:30 অব্দি তোমাকে জন্য আমার টাকা দেওয়া, একটা দিনের টাকা দেওয়া, তার আগে আমি তোমাকে ছাড়বো কেন? এই ব্যাপারটা হয় অনেক বড় শিল্পীদের ক্ষেত্রে, সেই ম্যানেজ করে যাওয়া। হ্যাঁ, অনেক বড় শিল্পী যেমন তারা নাটক করছেন নিয়মিত, সুপ্রিয় দত্ত, চন্দন সেন, তারা কিন্তু নাটক করছেন, তারা হয়তো সেভাবে তাদের কথা শোনে। কিন্তু আমার এই নাটকে বিনোদিনীর চরিত্রে অভিনয় করার কথা ছিল।